আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল কি এক ঝামেলা আমার। তো রান্নাঘরে এসে দেখি যে অনেক বেশি পিঁপড়া উঠেছে। তো সেগুলো ক্লিন করার জন্য এই যে লেগে পড়েছি। পিঁপড়া তো সবসময় থাকে অল্প, তবে আজ দেখছি যে অনেক বেশি পিঁপড়া হয়েছে। যে এখানে যে চামচ হোল্ডারগুলো রয়েছে সেগুলোর নিচে খুব বেশি পিঁপড়া ছিল। তো এগুলো সরিয়ে আমি সুন্দর করে মুছে ফেলছিলাম, তবে দেখছিলাম যে আমি কিছু মুছে ফেলে দিচ্ছি, আবার নতুন করে পিঁপড়া এসে হাজির হচ্ছে। পিঁপড়ার সাথে আমি পারছিই না। তো এত বেশি হাসি পাচ্ছিল, আবার রাগও হচ্ছিল। তো পরবর্তীতে আমি ভিজা কাপড় দিয়ে মুছে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম ভিম লিকুইড। তো তারপর দেখছিলাম যে পিঁপড়া একটু কমেছে। আমার আপুদের আজ ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, যারা এখনও লাইকটা দেননি লাইকটা দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যদি ভালো লাগে আপুদের। তো ফ্রোজেন যে রুটিগুলো ছিল সেগুলো ভেজে নিব, তবে আমি যেগুলো নর্মালে রেখেছিলাম সেগুলোই ভাজছি। আরও কিন্তু অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে ডিপে রেখেছিলাম, যেগুলোর মাঝে আর কি যে প্লাস্টিকের পেপারগুলো দিয়েছি ওভাবে আমি ডিপ ফ্রিজে রাখি। তো এই তো এক এক করে সবগুলো রুটি ভেজে নিব। তো মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু বেশ বড় বড় করে তৈরি করেছি। গত ভিডিওতে আমার আপুরা কিন্তু সেটা খেয়াল করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেনও। তো এই তো আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি। আর এরই মাঝে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা হচ্ছে বাঁধাকপি, আলু এবং টমেটো ছিল, সেই সাথে ঝালের জন্য মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো তো দিয়েছি। এই তো আমার কিন্তু সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখানে 4টা রুটি ছিল, বেশি ছিল না। তো অল্প সময়ের মাঝে রুটিগুলো ছেঁকে নিয়েছি। এখন শুধু সবজিটা বাগার দিয়ে দিব। রুটি তৈরি করার মাঝে আমার কাছে সব থেকে কষ্টের কাজ মনে হয় যে আটা সিদ্ধ করা। তো একবার যদি আটাটা সিদ্ধ করা হয়ে যায় তখন রুটি বেলতেও ভালো লাগে, আবার রুটি ছাকতেও ভালো লাগে। বাইরে তো ঠান্ডাও আছে, সেই সাথে মিষ্টি রোদ উঠেছে, এত বেশি ভালো লাগছিল। তো মিষ্টি রোদ উঠলে কিন্তু আমার খুব ভালো লাগে। এই তো আমি বাগার দিয়ে দিয়েছি বাঁধাকপি, এখন ধনিয়ার পাতা দিব। তো বাঁধাকপির ভিতরে ধনিয়ার পাতা না দিলে মনে হয় যে আমার কাছে কিছু একটা অসম্পূর্ণ থেকে গিয়েছে। আমার আপুরা তো জানেন যে আমি সব সবজিতে কিন্তু ধনিয়ার পাতা দেই না, তবে বাঁধাকপি সেই সাথে লাউ, তো এই দুটা সবজিতে ধনিয়ার পাতা না দিলে কেন জানি আমার ভালো লাগে না। এই তো সবজি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুলে নিব। তো একটু বেশি করে ভাজি করলে হয় কি যে দুপুরে হয়ে যায়। কিছু কিছু রান্না বা ভাজি একটু বেশি করে করার চেষ্টা করি, তাহলে হয় কি যে দুপুরে রান্না করলে পরদিন সকালবেলা সেই ভাজিটা সকালের নাস্তায় দিতে পারি। আপনাদের মিমাপু কিন্তু এভাবে অনেক ফাঁকিবাজি কাজ করে থাকে। তো এই তো আমাদের কিন্তু নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো এখন টেবিলটা সাজিয়ে নিব, তারপর মা ছেলে নাস্তা করে নিব। আমার আব্বাজান মায়ের কত কাজে হেল্প করে। আমার আব্বাজানকে বলেছিলাম যে বাবা কয়েকটা টিস্যু এনে দাও, তো সে এনে এখানে তার মতন করে ভাঁজ করে রেখে দিয়েছে। এখন আবার আমি আমার মতন করে ভাঁজ করে রেখে দিয়েছি। পানির জারে কিন্তু পানিও ছিল না, তো জারটা ক্লিন করে তারপরেই তো পানিও নিয়ে এসেছি। মুক্তাজ লাইফস্টাইল থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তোমার ডাইনিং টেবিলের দাম কত নিয়েছিল আর কি কাঠের? যেহেতু আমার অর্ডার দিয়ে টেবিলটা বানানো হয়েছে, তো গ্লাসটা কিন্তু আমাদের আলাদা করে তারপর নিজেদের নিতে হয়েছে। তো গ্লাস সহ দাম নিয়েছিল 52,000, আর কাঠ ছিল সেগুন কাঠের। টেবিলের কাঠ এবং মজুরি সহ হয়তো দাম নিয়েছিল 45,000, আর গ্লাস নিয়েছিল 7,000। আশা করছি আমার প্রিয় আপু তার কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন। তো এই তো এখানে কিন্তু আমি ফিল্টারটা ক্লিন করে নিয়েছি। আপুরা জানেন আমি কিন্তু এই প্রথমবার ফিল্টার পরিষ্কার করেছি। আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিল, যেহেতু প্রথমবার কাজটা করেছি। এতদিন আলিপের বাবা এই কাজটা করে দিয়েছেন। আমার কিন্তু এখনও জানা নেই যে এই ফিল্টারটার কিট কীভাবে চেঞ্জ করে, তো তিনি এই কাজটাই করেন। আমি তো এখানে এতদিন বলছি, তবে এটা কিন্তু এত বছর হবে। তো এই তো আমাদের সংসার জীবনের প্রথম থেকেই তিনি ফিল্টার পরিষ্কার করার কাজটা করেন। তো কাঠের এদিক দিয়ে কিন্তু অনেক বেশি ময়লা জমেছিল, এটা উঠতে চাচ্ছিল না। একটা ভিজা কাপড় দিয়ে আমি মুছে ফেলেছি, দেখছিলাম যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে মাশাআল্লাহ।
তো এভাবে কিন্তু পরিষ্কার করা যায়। আর কাপড়টার মাঝে একটুও পানি ছিল না, যতটা সম্ভব আমি পানিটা ফেলে তারপর কাজটা করেছি। র্যাকটার উপরের অংশটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বার্নিশ। তো দেখা গিয়েছে কি যে প্রথম থেকেই এখানে ফিল্টারটা রয়েছে, তো প্রথম দিকে আমি ফিল্টারটা সুন্দরভাবে রাখতে পারিনি। সংসারের শুরুর দিকে আমি তো কিছুই বুঝতাম না। তো আলিফের বাবা করেছিলেন কি যে এখানে কিছু কাগজ দিয়ে তারপর ফিল্টারটা রেখেছিলেন। তো সেই কাগজগুলো কিন্তু এই কাঠের উপরে বসে গিয়েছিল, সেই সাথে বার্নিশ তো উঠেছে। তো পরবর্তীতে আর বার্নিশ করা হয়নি, এই জন্য এখানে আমি একটা সুন্দর কাপড় বিছিয়ে দিয়েছি, সেই সাথে প্লাস্টিক পেপার বিছিয়ে দিয়েছি। তো তার উপর আমি ফিল্টার রেখেছি। এখন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। ডাইনিং টেবিলের পাশে যেহেতু র্যাকটা আছে, এই জন্য কিন্তু এখানে ফিল্টার রেখেছি। এখন আমার আপুরা বলতে পারেন যে ফিল্টার র্যাক কেন রাখছি না, বা ফিল্টার র্যাকেই তো আমি ফিল্টার রাখতে পারি। আমার কাছে না আপুরা এই ফিল্টারের সাথে যে র্যাকটা পাওয়া যায় সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। র্যাকটা খুব সুন্দর করে ক্লিন করে তারপর গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজ তো ক্লিন করতে হবে, তো গ্লাসের মাঝে অনেকগুলো দাগ বসেছিল, সেটা তুলে ফেলেছি। আমার আব্বা জানতো এই কাজটা করবে সব সময়। তো দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, এই তো। আর এই শাকটার নাম কি আপুরা জানতে চেয়েছিলেন, কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপুরা বলবেন এই শাকটার নাম কি। এটা হচ্ছে পিপুলের শাক, সেই সাথে এখানে কিন্তু আজ তেলাকুচু শাকও ছিল। তা আপুরা বেশিরভাগ বলেছিলেন তেলাকুচু শাক। তো এখন আজ কিন্তু রান্না করব এটা, সেই সাথে এখানে লাউয়ের খোসা ভাজি করব। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা ভেজে নিয়েছি, তারপর দিয়েছি হলুদ এবং লবণ। তারপরেই তো কুচি করে নেওয়া আলু এবং লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি। তা আজ কিন্তু লাউয়ের খোসার পরিমাণটা একটু বেশি ছিল, তো এই নিয়ে দ্বিতীয়বার আমি লাউয়ের খোসা ভাজি করছি। তো প্রথমবার ভাজি করার পর আমি তো এর ফ্যান হয়ে গিয়েছি। পাশের চুলায় তো লাউ ভাজি বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউটা রান্না করে নিব। তো লাউয়ের সাথে আমি একটা আলুও কেটে দিয়েছি। তো লাউ রান্না করি, সেই সাথে আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। সাবিকুন নাহার মুক্তা আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ আচারটা খুবই দারুণ হয়েছে, পিঠার সাথে মাংস উফ চরম, ডিমের রেসিপি সব কিছু খুব ভালো লেগেছে, তবে সবচাইতে বেশি ভালো লাগে আপু তোমার কণ্ঠ। মাশাআল্লাহ তোমার কণ্ঠ আল্লাহর দেওয়া একটা নিয়ামত, তোমার কণ্ঠে অসম্ভব অন্য রকমের একটা মায়া কাজ করে। তোমার কণ্ঠ আমার কানে টুনটুন করে বাজছে, মনে হয় কোনো টুনটুনি পাখি টুনটুন করে কোনো কিছু বলছে। আমার প্রিয় আপু অনেক 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 বড় একটা কমেন্ট করেছেন, তো সেখান থেকে আমি প্রথম কিছু অংশ পড়ে নিলাম। অনেক 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 ভালোবাসা প্রিয় আপু, তো অনেক দোয়া রইল তোমার পরিবারের জন্য। মাছটা কিন্তু কষানোর জন্য চুলায় দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তো এই তো ভাত তো বসিয়ে দিয়েছি, পরবর্তীতে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল, তারপর আবার চুলায় বসিয়ে দিয়েছিলাম। পাতিলে করে ভাত রান্না করতে হয়েছে। পাতিলে ভাত রান্না করতে তো আমার কোনো সমস্যা নেই, মার গালতেও সমস্যা নেই, আমি কিন্তু পাতিলে ভাত রান্না করি। তবে বিদ্যুৎ চলে গেলে সেটা আবার পাতিলে ঢেলে তারপর রান্না করা, এটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। এই জন্য কিন্তু আমি রাইস কুকারে ভাত রান্না করতে চাই না। তো একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি যদি রাইস কুকার সেই সাথে যে কেটলি আছে এটা একসাথে অন করি, তখন দেখা যায় কি যে মিটার বন্ধ হয়ে যায়। এটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি, আমি প্রথম দিকে ভাবতাম হয়তো বিদ্যুৎ চলে গিয়েছে। তো ইলেকট্রিক চুলা জ্বালালেও কিন্তু এভাবে মিটারটা বন্ধ হয়ে যায়। এখন তো বুঝতে পেরেছি যে ইলেকট্রিক চুলা অন করলে কি কারণে বিদ্যুৎ চলে যাচ্ছে। আপুরা তো দেখেছেন যে কথা বলতে বলতে এদিকে লাউ এবং মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি হালকা ভেঙে দিয়েছি, তরকারিতে কিন্তু ফোড়ন বাটা দিয়েছি, সেই সাথে ধনিয়ার পাতা দিয়েছি। তো লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে, বেশ অনেকটা পরিমাণে কিন্তু তরকারি রান্না করেছি। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণে তরকারি আলাদা বাটিতে তুলে রেখেছি। তো লাউয়ের তরকারি হয়তো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশি ভালো লাগে, অনেকের কাছ থেকে শুনেছি, তবে আমার কিন্তু ভালো লাগে না। আলিফের বাবা পছন্দ করেন। আপুরা দেখেছিলেন যে শাক ক্লিন করে রেখেছিলাম, তো সেটা তো রান্না করতে হবে। এখন শাকগুলো রান্না করি, সেই সাথে আপুদের সাথে অনেক অনেক গল্প করি। তো বেশ কয়েকদিন আগে এক আপু অথবা ভাইয়া হবেন, তো তিনি একটা কমেন্ট করেন আমার ভিডিওতে। বরাবরের মতন আমি কমেন্টে যেভাবে রিপ্লাই দিই সেভাবে সুন্দরভাবে কমেন্টের রিপ্লাইটা দিয়েছি। তো আপুদের আজ কমেন্টটা পড়ে শোনাই। আমি কিন্তু তখনই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। তো এত মায়া ভরে আপু আমাকে কমেন্ট করেছেন, আমিও ভালোবেসে রেখে দিয়েছি। এমডি মেহেদি আইডি থেকে এক আপু অথবা ভাইয়া লিখেছেন,
আপনার নিজের কোনো ভয়েস নাই, তারপর একজন বড় ইউটিউবারের নাম বলেছেন, তাকে নকল করতেছেন। আপনার নিজের কোনো বোন নাই। তিনি যে এইটুকু লিখেছেন তার মাঝে অনেকগুলো বানান ভুল ছিল। তো তিনি যে আমার ভুল ধরতে এসেছেন, তো নিজের ভুল শুধরে তারপর আর একজনের ভুল ধরতে হয়। তারপর যার কথা বলেছেন, তো তার ভিডিও বা তার ভয়েস যদি আমি নকল করতেই যেতাম, তাহলে তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো। আর ভয়েসটা হচ্ছে আল্লাহর প্রদত্ত, এটা আসলে নকল করা কোনোভাবেই সম্ভব না। যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও, তো কাজকর্ম তো থাকবেই সংসারে, তাই না? তো আমি নিজে কাজ করছি, নিজে ভিডিও করছি, নিজে ভিডিও এডিট করছি, তাহলে এখানে কপি করার বিষয় আসবে কেন বা নকল করার বিষয় আসবে কেন, আমি সেটাই বুঝি না। আমি এটাই চাচ্ছি যে এটা নিয়ে আর কোনো কথা না হোক, সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি এটা বললাম। কমেন্টের মাধ্যমে আমাকে বলা হয়েছে যার কথা, যে আমি তাকে নকল করছি, তো তার নাম নিয়ে আমি টাইটেল তৈরি করে একটা ভিডিও ভাইরাল করতে পারতাম, তবে এটা আমি কখনোই চাইবো না। তো সেই জন্য কিন্তু আমি যার কথা বলেছেন তার নামটাও নিইনি। তো তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, মন থেকে তার জন্য অনেক ভালোবাসা। আর আপু বলেছেন যে তোমার নিজের কোনো বোন নেই, আছে তো আমার অনেক বোন। তো যারা ভিডিও দেখেন তারা কিন্তু আমার বোনই হয়। তো অনেক ভালোবাসা যে আপু কমেন্ট করেছেন তার জন্য। আশা করছি তার ভুলটা আপু বুঝতে পারবেন। আপুরা দেখেছেন আপনাদের সাথে আমি অনেক বেশি কথা বলছি, কিন্তু এদিকে কি করছি সেটাই কিন্তু বলা হচ্ছে না। সন্ধ্যার নাস্তার প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমি এখানে। তো ফুলকপিগুলো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। চুলার জাল বন্ধ করে আমি কিছুক্ষণ গরম পানির ভিতর রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবেই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু খুব আলতোভাবে আমি তুলে নিয়েছি, না হলে দেখা যাবে কি যে ভেঙে যাবে। এখন পাকোড়াগুলো তৈরি করে নিব। আর এরই মাঝে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। বেসন দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি পাকোড়াগুলো ভাজার জন্য, আমি কিন্তু কিছু ধনিয়ার পাতা কুচি করে দিয়েছি। তো শীতের সবজি দিয়ে অনেক রকম পাকোড়া তৈরি করা যায়, তবে আমার কাছে এই ফুলকপির পাকোড়াটা অসম্ভব ভালো লাগে সব সবজি থেকে। ফুলকপির যে তরকারি রান্না করা হয় সেটা থেকেও কিন্তু আমার কাছে পাকোড়া ভালো লাগে বেশি। তো এই তো সুন্দরভাবে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে আমি ধৈর্য সহকারে ভেজে নিয়েছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তো আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।